কিছুই মনে থাকছে না, তাই তো? থাকছে, তবে গুলিয়ে যাচ্ছে। পড়া বাদেও হবে, উঠে এসো। কোথায় যাব? মাইন্ড ফ্রেশ প্রয়োজন তোমার। মেদুর বাতাসে মস্তিষ্ককে শান্তি দিতে হয়। কিন্তু আমার হাঁটতে ইচ্ছে করছে না। আপনি বরং বসুন, আমার একটু কাজ আছে। তুমি বসো, আমি আসছি। মিনিট 10 পর সিজাত ফিরে এলো হাতে কিছু একটা নিয়ে। অন্য হাতে ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট এবং বালিশ। আবৃতি কোলে বালিশ দিয়ে বলল, পা তুলে বসো। এটা নাও, গরম লাগলে পেটে ব্যথা কমবে। আর পা ঢেকে বসো। কিন্তু এইসব। গতকাল বিকেলেই কিনে এনেছিলাম, কিন্তু দেওয়ার সুযোগ হয়নি। আর কখনো তুমি গরম পানি করতে যাবে না, স্বচ্ছলেখা। আবৃতি বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে শেজাদের দিকে। ছন্দলেখা, এই নামটা শেজাদ জানলো কি করে? এটা তো তার ব্যক্তিগত নাম, যে নামটাকে নিজের মাঝে লুকিয়ে রেখেছিল সে। অপ্রস্তুত আবৃতিকে দেখে নিজ অধর স্মিত করে সাজেদ। এক গ্লাস হট চকলেট মিল্কশেক মেয়েটার দিকে এগিয়ে দেয়, তার মাথায় হাত রেখে বলে, কারোর কারোর দায়িত্ব বা ভালোবাসার ভার আমরা নিজেরা কিন্তু নিতে চাই না, তবে সেটা হুট করেই আমাদের উপর চলে আসে। আমরা চাইলেও সেই ভালোবাসাকে অ্যাভয়েড করতে পারি না। নাস্তার টেবিলে বসে শাহ খেয়াল করলো আবৃতি কিছুটা অন্যমনস্ক। মায়ের উপস্থিতির কারণে কিছু জিজ্ঞেস করতে পারলো না। নাস্তা শেষ হতেই দেখতে পেল হাসপাতাল থেকে লোক এসেছে আবৃতিকে ইনজেকশন দিতে। শেষ হলে শাহরিয়ার বেরিয়ে গেল ক্লাসের উদ্দেশ্যে। আজ পুরো দিন তার ব্যস্ত শিডিউল। পরপর 4টে ক্লাস এবং মিটিং রয়েছে। তৃতীয় বর্ষের ক্লাসে প্রবেশ করে ভ্রু কুঁচকে গেল তার। আবৃতি বসে আছে ক্লাসে। ভীষণ ভীষণ রাগ হচ্ছিল। এই শরীর খারাপ নিয়ে ক্লাসে আসার অনুমতি তাকে কে দিয়েছে? কিন্তু এত দ্রুত সে এলো কিভাবে? কলেজ বাসে তো আসেনি। পড়ার ফাঁকে ফাঁকে সে খেয়াল করলো আবৃতিকে। ক্লাস শেষ হতে পিয়ন এসে জানালো শাহরিয়া স্যার ডেকেছে আবৃতিকে। ক্লাসের অধিকাংশ জন ভাবলো আবৃতি পরপর 4 দিন ক্লাস মিস করেছে বলেই স্যার ডেকেছে। কেউ এতটা পাত্তা দিল না। টিচার্স রুমটা একটু অন্যরকম। ডিপার্টমেন্ট হেডের রুম সবার সাইডে, এরপর সারি করে প্রতিটা লেকচারার এবং প্রফেসরদের নিজস্ব রুম। দরজায় নক করে ভেতরে প্রবেশ করলো আবৃতি। শাহরিয়ার দাঁড়িয়েছিল দরজার সামনেই। হাত ধরে তাকে টেনে দাঁড় করালো চেয়ারের সামনে। দরজা লক করে দিয়ে চেয়ারে বসলো। আবৃতি এখনো দাঁড়িয়ে। দীর্ঘশ্বাস ফেলে শাহরিয়ার তাকে কাছে টেনে নিয়ে 2 হাতে হাত জড়িয়ে বলল, আমার কেন তো ভয় করছে মাই হাইনেস? কেন মনে হচ্ছে ভীষণ বাজে কিছু একটা হয়েছে আমাদের মাঝে, যেটা আমি জানি না। আমার কেন ভয় হচ্ছে? তৃতীয় কেউ যেন এসে পড়েছে। দরজায় কড়া নাড়ার শব্দে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো শাহরিয়ার। সে ভাবলো হয়তো দরজার ওপাশে আবৃতি দাঁড়িয়ে আছে বাইরে, তাকে ভেতরে আসতে বলল। কিন্তু ভেতরে প্রবেশ করলো শেজাদ। তাকে দেখে শাহরিয়ার জিজ্ঞেস করলো, রূপে, এখানে কেন তুই? বৃত্তিকে নিয়ে এসেছি, ক্লাস নাকি জরুরি। ওর সুস্থতার থেকে বেশি কিন্তু নয়। সেটা আমি জানি, তবে আমার তোর সাথে কিছু কথা বলার প্রয়োজন ছিল। কি বিষয়? আজ ওয়াজিফার পরিবার এসেছে। মামি চাচ্ছিল আমি যেন তোর সাথে এই বিষয়ে কথা বলি। শেজাদ, তোর সাথে আমার কিছু কথা ক্লিয়ার করা প্রয়োজন। বিষয়টা আবৃতিকে নিয়ে। আমি চাইছি এই মুহূর্তে বিষয়টা নিয়ে আমাদের 2 ভাইয়ের মাঝে কথার সমাধান হোক। আবৃতির নাম শুনে ভ্রু কুঁচকে ফেলল সিজার। শাহরিয়ার পিয়নকে ডেকে বলল আজ সে আর কোনো ক্লাস নিবে না, এটা জানিয়ে দিতে। প্রিন্সিপাল স্যারের সাথে যে মিটিং এর কথা ছিল সেটাও 10 মিনিটের মধ্যে সেরে বেরিয়ে এলো। আবৃতি ক্লাসে বসেছিল মাথা নিচু করে, ব্যাগের উপর মাথা রেখে প্রায় ঘুমিয়েই পড়েছিল। শরীরটা একটু বেশি খারাপ লাগছিল তার। বাসায় না থাকার অন্যতম কারণ হচ্ছে শাহরিয়ারের মা আবৃতির ওপর ভীষণ বিরক্ত হয়ে আছে। মেয়ের আংটি বদলের সময় আবৃতি কেন ছিল? অন্য মেয়েদের এই অনুষ্ঠানে থাকার প্রয়োজনটাই বা কি? এসব নিয়ে নিজ স্বামীর সাথে এক দফা কথা কাটাকাটি হয়েছে তার। সমস্যাটা কেবল আবৃতিকে নিয়ে নয়, রিমঝিম, অদিতি, ওদেরকেও নিজ ছেলে মেয়ের আশেপাশে সহ্য করতে না পারার এক বিশেষ স্বভাব রয়েছে শাহরিয়ারের মায়ের। আজ ও বাড়ি থেকে আবার মানুষ আসবে, বাড়িতে অদিতিও নেই, রিমঝিমকে নিয়ে বেরিয়েছে। আবৃতি নিজেকে সামলাতে চায়। একটা ছোট্ট অনুভূতি শাহরিয়ারের জন্য মাথা চাড়া দিয়ে উঠতে দিতে চেয়েও দিতে পারে না। 2 চোখ উপচে তার জল ছড়িয়ে পড়ে মুখশ্রীতে। ইস, ভালোবাসা এত যন্ত্রণার কেন? আবৃতির কয়েকটি অভ্যেসের মাঝে একটি হলো সে সময় পেলে কোরআন শরীফের বাংলা অনুবাদ পড়ে। গান শোনা, টিভি দেখা, বন্ধু এসবের থেকে নিজেকে অনেকটা গুটিয়ে রাখার চেষ্টা করে। হ্যাঁ, তার গানের গলা ভালো।
ফেস্টে অংশ নেয়, কিন্তু মনের শান্তির জন্য সে বিভিন্ন সূরার অনুবাদগুলো খুব মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করে, তাকে অনুপ্রেরণা দেয়। এই যে তার ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে সূরা ইউসুফের অনুবাদের সারমর্ম, যা আমাদের শেখায় কাছের মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, ভাঙা হৃদয় ভালোবাসা দিয়ে নিরাময় করা যায়, কষ্টের পরে স্বাচ্ছন্দ্য আসে, দুঃখিত হওয়া অকৃতজ্ঞ হওয়া সমান নয়, এবং ধৈর্যশীল মানুষদের সুন্দর সমাপ্তি হয়। লেখাটা পড়ে স্মিত হাসল সা। গত 5টি বছর যাবৎ সে ধৈর্যসহ্যের পরিসীমা দ্বিগুণ করেই এই মেয়েটাকে ভালোবেসে চলেছে। না হলে তার খুব প্রয়োজন ছিল না কষ্ট করে বিসিএস দেওয়া, চাকরি করার। সে দিব্যি বাবার ব্যবসা দেখতে পারত, কিন্তু সে জানে তার মা কোনোদিন আবৃত্তিকে মেনে নিবে না। শুরুতেই বলবে ওকে নিয়ে বেরিয়ে যেতে। যদি বাবার ব্যবসা বাদে তার কোনো ইনকাম না থাকে, তবে কোথায় উঠবে এই মেয়েটাকে নিয়ে? এসব অনেক কিছুই ভাবতে হয় শাহকে। ক্লাসটা ফাঁকা আছে বলেই শাহ এখানে এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, গাড়ি করে আবৃত্তিকে বাড়ি পাঠিয়ে দিয়েছে শাহরিয়ার। সে শেজাদকে নিয়ে চলে এলো প্রায় ফাঁকা একটা রেস্টুরেন্টে। রুফটপ রেস্টুরেন্টের সামনাসামনি বসেছে দুজন। খাবার অর্ডার দেওয়ার পর শেজাদ বলল, মামি চাচ্ছিলেন তুই এবার বিয়েটা করে নে, ওয়াজিফারা আসবে এবার। এই কথা তো মা আমাকে নিজেও বলতে পারতো। বলে লাভ হয়নি বলেই আমাকে পাঠিয়েছে। তুই নাকি সরাসরি না করে দিয়েছিস, কারণটা কি জানতে পারি? কোনো কারণ নেই, আবার অনেক কারণ আছে। শোন, মামি তোর সব আবদার রেখেছে, সেটা তোর বাহিরে পড়তে চাওয়া হোক কিংবা চাকরি করা। আচ্ছা, বিসিএস কমপ্লিট করতে আমাকে রাত দিন করে পড়তে হয়েছে, আর তুই বলছিস এটা আবদার? আমি আসলে ওভাবে বলিনি। যেভাবে বলিস। তোদের যেমন ফিজিক্যাল ট্রেনিংয়ে কষ্ট হয়, আমার 10 গুণ বেশি কষ্ট হচ্ছে এটা শেষ করতে, এই আবদারের চাকরি পেতে। আর এত কষ্ট আমি যার জন্য করেছে তাকে ছেড়ে অন্যকে বিয়ে করব? কার জন্য করেছিস? আবৃত্তির জন্য? কোন জানিস তখন কেন বলছিস? তোর মনে আবৃত্তির জন্য মায়া জন্মাচ্ছে, আমি জানি, কিন্তু এটাও সত্য, আমি ওকে কাউকে দিতে পারবো না। শেজাদ নিশ্চুপ রইল, মাথাটা নিচু করে কিছু সময় বসে রইল সে। এরপর ফিসফিস করে বলল, ভালোবাসা জিনিসটা বলে কয়ে রয়ে সয়ে দরদাম করে হয় না। আমার মনে কি আছে সেটা থাকুক আমার কাছে, কিন্তু তুই মেয়েটাকে অসহনীয় যন্ত্রণার মধ্যে ফেলে দিচ্ছিস। তোর মা মেনে নিবে না ওকে। এত অপমান করার কি খুব প্রয়োজন? আমি ফ্ল্যাট বুকিং দিয়েছি আবৃত্তির নামে। শাহনারের বিয়ের পরেই বাবাকে বলবো। তাছাড়া দাদা তো আছে, আশা করি কোনো সমস্যা হবে না। আর আবৃত্তি? আমি ওর চোখ পড়তে পারি রে ভাই, ওই 2 চোখে আমি ছাড়া আর কিছু দেখতে পাই না। শেজাদ তাকিয়ে রইল শাহরিয়ারের দিকে। তার মুখে একটা দ্যুতি দেখা যাচ্ছে। বাড়ি ফিরে শাহরিয়ার সরাসরি আবৃত্তির রুমে ঢুকে গেল। আবৃত্তি তখন গোসল সেরে বেরিয়েছে, চুল দিয়ে টুপটুপ করে পানি ঝরছে। শাহকে বিছানায় বসে থাকতে দেখে সে ভ্রু কুঁচকে ফেলল। কিছু জিজ্ঞাসা করার পূর্বেই শাহ তাকে নিজের কাছে টেনে নিল, 2 হাতে কোমর জড়িয়ে ধরে বলল, দম মেরে ফেলবো তোমাকে, তারপর নিচে মরে যাব। বলে দে কিন্তু কেন? ভালোবাসি তাই। কাকে? আমাকে? না, ওই পাড়ার মানুষকে। তাহলে আমাকে ধরে আছেন কেন? ছাড়ুন বলছি। শাহরিয়ারের হাতের বন্ধন স্পষ্ট হয়। চুলের পানিতে ভেজা কামিজের অংশে তার আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়। আবৃত্তি শিউরে ওঠে। শাহরিয়ারের চুলে হাত বুলিয়ে সে ফিসফিস করে বলে, শাহ, আপনি কি আমায় প্রপোজ করছেন? এভাবেও ভালোবাসি বলা যায়? শাহ, এভাবেও ভালোবাসি বলা যায়? মানলেও মানতে হবে, না মানলেও মানতে হবে। তোমার প্রতি কেবল আমার অধিকার। আমার জন্য কি কি করতে হবে জানেন তো? এই পথ সোজা হবে না কিন্তু। বলে আপত্তি নেই, যত কঠিন হবে ততই ভালোবাসবে আমাকে। আর যদি কখনো ছেড়ে যাই? যেতে দিলে তো আপনি চলে যাবেন, ভবিতব্য নেই এই সম্পর্কের। সময় বলে দেবে। শাহরিয়ার কোনো কথা বলে না, চুপচাপ আবৃত্তির উদরে মাথা রেখে বসে থাকে। সে সময় আবৃত্তির মনে হয় তার শরীরে বিন্দু মাত্র শক্তি অবশিষ্ট নেই। বুকের ভেতরে শ্বাস বন্ধের মতো লাগে। একবার মনে হয় এটা নিছক স্বপ্ন, চোখ খুলবে সব শেষ হয়ে যাবে। আবার মনে হয় না, সব বাস্তব। এই স্পষ্ট স্পর্শ বাস্তব, কানে শোনা কথাগুলো বাস্তব, দুহাতে সমুদ্রের জলে হাত ছোঁয়ার মতন বাস্তব।
দুজন প্রিয় মানুষ কাছাকাছি থাকলে সময় কখন চলে যায় কে জানে। কিন্তু আবৃতির পা সঙ্গ দিল না, সে দাঁড়িয়ে থাকতে পারছিল না। একে শরীর দুর্বল, উপরন্ত শাহরিয়ারের এমন হুটহাট ভালোবাসি বলাটা তার শরীরে বেশ ভালোভাবেই ক্লান্তি এনে দিল। শাহরিয়ারের মাথায় হাত রেখে বলল, আমি একটু পাশে বসবো? কেন? পায়ে ব্যথা করছে, বসবো? হ্যাঁ, বসো। আপনি হুট করে এভাবে আজ বলছেন যে? একটা সময় আমাদের জীবনে চলে আসে যে আমরা এক মুহূর্ত নষ্ট করতে চাই না। তোমাকে না বলতে পেরে আমার কষ্ট হচ্ছিল, আর এই কষ্টটা সহ্য করা যাচ্ছিল না, তাই বলেই দিলাম। আচ্ছা শোনো, কিছু কথা বলার ছিল। আচ্ছা শোনো, কিছু কথা বলার ছিল। বলুন। ছিল আমাদের কথা আপাতত কাউকে বলবে না, বিশেষ করে কোনো বন্ধু বান্ধবদের। সম্পর্কে আমি কেন? তোমার টিচার হয়ে আবৃত্তি, বিষয়টা নিয়ে কেউ কোনো কথা তোমাকে বলুক এটা আমি চাইছি না। কি বলবে? আর কাউকে জানাবো না আমি। তুমি কি খেয়াল করেছ, তুমি যেই ইয়ারে থাকো সেই ইয়ারের পরীক্ষার কোনো দায়িত্বে আমি থাকি না। খেয়াল করিনি যে তা নয়, কিন্তু ওভাবে চিন্তা করিনি। কারণ আমি চাই না আমার সাথে তোমার একটা সম্পর্ক আছে। আমি তোমার কাজিন। ভাবতেই পারে আমি তোমাকে পরীক্ষার প্রশ্ন দিয়ে সাহায্য করছি, তোমার রেজাল্ট বরাবর ভালো, এমন প্রশ্ন উঠুক আমি চাই না বলেই কোনো দায়িত্বে থাকি না। কিন্তু কেউ তো জানেই না। কারণ জানানোর প্রয়োজন হয়নি, ঠিক এমনি এই সম্পর্কে কথা জানানোর প্রয়োজন নেই। লেখাপড়া শেষ হলে যখন বিয়ে করে নেব তখন সবাই এমনিতেও জানবে। চকিতে শাহরিয়ারের দিকে তাকায় আবৃতি। শাহরিয়ারের মুখে দুটি খেলা করছে, উত্তরের বাতাসে শীতের আগমনী বার্তা। সেই বাতাস যেন আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল আবৃতিকে। তিরতির করে কাঁপলো তার দুটি ঠোঁট। শাহরিয়ারের দৃষ্টি এবার চোখ থেকে নেমে এলো অধরে। স্মৃত প্রসারিত হলো অধর, উষ্ণ স্পর্শ। হাতে হাত রাখতেই আবৃতি বলল, বিয়ে? আমি যদি রাজি না হতাম, ফিরিয়ে দিতাম, তবে কি করতেন? তো আমি দেখতে পাচ্ছি না, তাছাড়া আমি তোমার চোখের ভাষা বেশ পড়তে পারি, তাই পড়লাম আর জানালাম। তুমি তো না করতে পারতে, করলে না কেন? ঠিক আমার প্রতি মনে ভালোবাসা নেই বসে। কাকি কোনোদিন মেনে নিবে না। মাঝ থেকে কতগুলো মানুষ কষ্ট পাবে। আমরা যেমন আছি তেমন দূরেই থাকা ভালো। ভালোবাসলেই বিয়ে করে সংসার করতে হবে এমন কিন্তু নয়। শাহরিয়ার ভ্রুকুচকে ফেলল। আবৃতির মনোভাব বোঝার চেষ্টা করতে লাগলো সে। কিছুটা বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। আবৃতির হাত থেকে গামছাটা নিয়ে ছুঁড়ে ফেললো ফ্লোরে। প্রত্যাখ্যান পায়নি সে, কিন্তু অনুমতিও কি পেল? হয়তো না। আবৃতি উঠে এসে গামছাটা হাতে নিয়ে বলল, আমি এই এক মনে অন্য কাউকে আর ভালোবাসবো না শাহ, কথা দিচ্ছি আপনাকে। কিন্তু আপনি কি পারবেন আপনার মায়ের আবদার ফেলে দিতে? আজ ওয়াজিফারা আসছে, কেবল শাহানার বিয়ে উপলক্ষে নয়, আপনার বিয়ের কথাও উঠবে। আপনি কি করবেন? বুঝবো, তোমার কাজ তুমি কেবল নিজের খেয়াল রাখবে, হাসিখুশি থাকবে, যখন যেটা প্রয়োজন সেটা আমার থেকে নিয়ে নেবে। হ্যাঁ যখন যেটা প্রয়োজন? হ্যাঁ, এই যে আমার কার্ড। এতদিন অধিকার ছিল না, কিছু বলিনি, আজ জোর করতে হলে তাই করব। হেঁটে কোথাও যাবে না, অন্তত রিক্সায় যাবে না, অন্তত রিক্সায় যাবে। আমি এসব কেন নিব? তো আমি কার জন্য এসব জমিয়েছে? এটার অ্যাকাউন্ট তোমার নামেই এবং প্রিন্টার তোমার প্রিয় নম্বরে। আবৃতি কিছু বলার আগেই দরজায় টোকা পড়ল। কেউ একজন এসে আবৃতিকে ডাকছে। এতক্ষণে মাথা কাজ করলো দুজনের। দোতলায় দাদার বাড়িতে ওরা, কিন্তু শাহরিয়ার গায়ে মাখলো বলে মনে হলো না। কিছু সময় আবৃতিকে আগলে রেখে বেরিয়ে গেল রুম থেকে। তার পেছন পেছন আবৃতি বাইরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে ওয়াজিফার বাবা মায়ের সাথে ও নিজেও বসে আছে। শাহরিয়ারের উপস্থিতিতে মৃদু হাসল মেয়েটা। উঠে এসে শাহরিয়ারের হাত ধরে বলল, আমাদের দুজনের বহু বছরের অপেক্ষা শেষ হতে চলেছে। শাহানার বিয়ের 2 দিন পরেই আমরা এক হতে চলেছি। আবৃতি কিছু না বলে স্মিত হাসল। এমন কিছু হবে এটা আগে থেকেই তো নির্ধারিত ছিল। কেবল মাঝের কয়েকটা মিনিট সে না হয় একটা সুন্দর স্বপ্ন ভেবেই পুরো জীবন কাটিয়ে দিবে। ওয়াজিফার কথায় ভেতরটা যেন শেষ হয়ে গিয়েছিল আবৃতির। নেহাত তার দিকে নজর দেওয়ার কোনো মানুষ নেই বলে কেউ দেখতে পেল না। মেয়েটার 2 চোখে পানি ঢলঢল করছে। সে প্রেমে প্রত্যাখ্যাত হয়নি, ভালোবাসাটা খুব করে কাছ থেকে পেয়েও হারিয়ে যাওয়াটা দেখতে কোনো মানুষের যেমন মৃত্যু সমতুল্য যন্ত্রণা হয়,
তার তেমনই হচ্ছে। ওয়াজিফার সাথে শাহরিয়ারের বিয়ের কথা অনেক আগে থেকেই জানে আবৃতি। তার মনের অনুভূতি ভালোবাসার রূপ নেওয়ার আগে থেকেই জানে ওয়াজিফা কতটা ভালোবাসে শাহরিয়ারকে। শাহরিয়ারের পছন্দ অপছন্দ সব কিছুই মেয়েটা নিজের জীবনে বানিয়ে নিয়েছে। এমনকি শাহরিয়ার যে রং অপছন্দ করে সেই রঙের কোনো কাপড় অবধি নেই ওয়াজিফার কাছে। শাহরিয়ারের পছন্দের রং শ্বেত শুভ্র সাদা রং। যেই রং আজ ওয়াজিফা পড়েছে সেই রংটা দুজনকে পাশাপাশি কতটা সুন্দর লাগছে। আর আবৃত্তি, তার গায়ে তো শাহরিয়ারের অপছন্দের বেগুনি রংটা। সে কি করে ভালোবাসতে পারে তাকে? আবৃত্তি কান্না গিলে ফেলার চেষ্টা করলো। কত সময় পার হয়েছে, কত যুগ। শাহ কেন এখনো জবাব দিচ্ছে না? ওয়াজিফার প্রশ্নের কেন এত যুগ ধরে হাত ধরে দাঁড়িয়ে আছে দুজনে? সময় কি থেমে গেছে? আবৃত্তির মনে হলো সময় থেমেছে অনন্তকালে, যার কোনো সীমারেখা নেই। শাহরিয়ার ধীরে সুস্থে ওয়াজিফার হাত থেকে হাত ছাড়িয়ে নিল। ওয়াজিফা মেয়ে হিসেবে অনেক ভালো, কিন্তু সাহায্যে তার মনের আবৃত্তি রাজত্ব মেনে নিয়েছে। তার কিসমত হয়ে আছে একজন সামান্য মেয়ে যে কেবল আবৃত্তি নামক রাজতন্ত্রের ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তার কাছে যে আবৃত্তি বাদে পৃথিবীর সকল প্রেয়সী নারী যতটা ভীষণ কুৎসিত। ওয়াজিফা, বসো। কখন এলে? মাত্র এসেছি আমরা, তুমি মাত্র ফিরলে? আচ্ছা বসো, আমি নিচে যাব। আবৃত্তির ইঞ্জেকশনের সময় হয়েছে। ওর কি হয়েছে? টাইফয়েড। পেছন ফিরে ওয়াজিফা আবৃত্তিকে খোঁজে। আবৃত্তি চায় দূরে চলে যেতে, দ্রুত পা চালায় রান্নাঘরের দিকে। দুপুরের খাওয়ার সময় পেরিয়েছে অনেক আগেই। বাসায় চলে যেতে ইচ্ছে হয় তার। সোফিয়া খাতুনের নিষেধ। তাছাড়া রত্না বেগম গতকালের ঘটনার পর তাকে যদি আবার মারে। শাহরিয়ারের মাঝে রত্না বেগমকেও অনেক কথা শুনিয়েছিলেন। এই ভয়ে আর যাওয়া হয়নি। কিংবা শাহরিয়ারের ভালোবাসি বলতেই সময় চলে গেছে। প্রচণ্ড ক্ষুধা নিয়ে রান্নাঘরে খাবার গরম করতে এসেছিল। মাছ খেতে ইচ্ছে করছে না বলে ডিম ভাজার প্রস্তুতি নিচ্ছে। সেই মুহূর্তেই ওয়াজিফা এসে তার পাশে দাঁড়ালো। তুমি বসো আবৃত্তি, আমি ভেজে দিচ্ছি। না আপু, লাগবে না, আমি করে নিতে পারবো। আরে আমিও পারবো, তুমি টুলটাই বসো। আর হ্যাঁ, ঝাল কেমন খাচ্ছো? মোটামুটি। কেমন আছো? আমি ভালো, কিন্তু তোমাকে দেখে ভয় পেয়েছি। এত শুকিয়েছো কেন? ওই আর কি। খুব ক্ষুধা পেয়েছে? না হলে অন্য কিছু একটা করে দিই। এই অসময়ে ভাত খেলে তুমি আবার রাতে কিছু খাবে না। সমস্যা নেই আপু, এখন যা রাতেও তাই। একটা কমলা আবৃত্তির হাতে দিয়ে ওয়াজিফা তার জন্য কিচেনে স্যালাড বানানো শুরু করলো। ওয়াজিফা সবার সাথেই এমন সরলতা বজায় রাখে। ছোটদের ভীষণ আদর করে, যত্ন নিতে জানে। 10 মিনিটের মাঝে খাবার তৈরি করে আবৃত্তির হাতে দিল। ততক্ষণে বাইরে থেকে সিজাব ডাকছে আবৃত্তিকে। হাসপাতাল থেকে লোক এসেছে। খাবারটাও মুখে দিয়ে 2 চোখের পানি হাত দিয়ে মুছল আবৃত্তি। ওয়াজিফা যখন জানতে পারবে তার শাহরিয়ার তাকে নয়, বরং যে মেয়েটা ওয়াজিফা ভালোবেসে খাবার তৈরি করে দিচ্ছে তাকে ভালোবাসে, তখন কি এই খাবারের খোঁটাটা তাকে দেবে? অভিশাপ করবে? করবে, কারণ মেয়ে মানুষ সব কিছুর ভাগ করতে পারবে, তবে নিজের ভালোবাসা নয়। প্রয়োজনে খুনি হবে, কিন্তু দ্বিতীয় ব্যক্তি না। আবৃত্তি সবই বোঝে, জানে। তাই সে সিদ্ধান্ত নিল শাহরিয়ারকে বোঝাবে। হয়তো সে রাগ করবে, বকাঝকা করবে, কষ্টও পাবে, কিন্তু তবুও বোঝাবে। রাতে ছাদে বসে চাঁদ দেখছিল আবৃত্তি। আজ তার মা বাবা বিরহ দিবস। বাবা বেঁচে থাকলে এই দিনটা কতটা আনন্দে কাটতো তার। নিশ্চয় মা লাল রঙের শাড়ি পরতো, ভালো মন্দ রান্না হতো, একটা কেক আনা হতো, আর বাবা গাছ থেকে গোলাপ ছিঁড়ে এনে বলতো, আর মা রাগ করলে পকেট থেকে উপহার বের করে দিত। এসব ভাবতেই তার ভীষণ কান্না পেল। সব কিছুর মাঝে এই চোখের পানিটা আর কান্না, সব মনে হচ্ছে এত এত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাটা কতটা মুশকিল সেটা কেবল সে জানে। শাহরিয়ার কল দিয়েছে। স্ক্রিনে নাম্বার না দেখে রিসিভ করলো আবৃত্তি। বলুন শাহ। ভালোবাসে। হুম, ভালোবাসে। শুনেছি। ভালোবাসে।
আবৃতি বুঝতে পারলো তার সাথে ফাজলামো করেছে। সে ফোন কেটে দিতে চাইলো, কিন্তু না দিয়ে জিজ্ঞেস করলো, আজ কি হয়েছে এতবার ভালোবাসি বলছেন? ইচ্ছে হচ্ছে তাই বলা নিষেধ নাকি? আমরা ভুল করছি শাহ। ওয়াজিফা আপু অনেক ভালো একটা মেয়ে। আপনাকে আজ 8 বছর ধরে সে চেয়ে এসেছে। আজ তার থেকে আমি আপনাকে নিতে পারি না, এটা অন্যায়। আমি তো তাকে ভালোবাসতে বলিনি। নিষেধও তো করেননি। একটা মেয়ে যখন আপনাকে ভালোবেসে নিজের জীবনের 3 ভাগের 1 ভাগ কাটিয়ে দিতে পারে, সেই মেয়ের থেকে অন্য কাউকে ভালোবেসে সুখী হতে পারবেন আপনি? পারবো আবৃতি। তুমি ওর 8 বছর দেখলে, অথচ আমার চেষ্টাটা দেখলে না। আমাকে তোমায় জোর করছে। আর কোনো কথা হয়নি দুজনের। আজ মায়ের বড্ড অনুভব হচ্ছে আবৃতির। নিজের ফ্ল্যাটে ফিরে গেল সে। রত্না বেগমের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কিছু সময় অপেক্ষা করলো। দুই মন দুই দশায় দিকে গেল। স্নেহের লোভী মনটা আস্তে ধীরে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো সে। রত্না বেগম ঘুমোচ্ছে। আলো আধারিতে রত্না বেগমের গায়ে থাকা ওড়নাটার একটা পাশ ধরে ফ্লোরে বসে রইল আবৃতি। ভালো লাগছে তার, ভয় করছে না। দুই চোখে নেমে এসেছে গভীর ঘুম। শাহরিয়ার বেশ বড়সড় একটা চিমটি কেটেছে আবৃতির অধরে। ধরপড়িয়ে ঘুম থেকে জেগেছে মেয়েটা। যতদূর মনে পড়ে সে রত্না বেগমের ঘরে ঘুমিয়েছিল। তার মাথাটা কাজ করতে সময় লাগলো কিছুটা। মুহূর্তেই ভগ্নাংশে সে অনুভব করলো একটা পুরুষালী হাতের স্পর্শ, যে স্পর্শ চলাফেরা করছে তার ঠোঁটের চারিপাশে। আবৃতি বিরক্তিকর মুখভঙ্গি করে বলল, কি সমস্যা? আমাকে কি আপনার হোয়াইট বোর্ড মনে হচ্ছে? মুখে আঁকিবুকি করছেন? তুমি তো ধানি লঙ্কা পাখি। আজ সকালে নাস্তাটা মিষ্টি ছিল, তাই ঝালমুখ করতে এলাম। আপনি কি সব বাজে কথা বলছেন? বাজে কথা তখন হতো যখন আমি তোমাকে আবৃতির কথা শেষ করতে দেয় না। প্রেমিক পুরুষের মুখে হাত দিয়ে পাতা দেয়। সেই হাসিতে কাঁপন ধরায় আবৃতির বুকে। হাতের মাঝেই সে অনুভব করে শাহরিয়ারের চলন্ত অধর। লজ্জায় নুইয়ে পড়তে দেখে শাহরিয়ার হেসে বলে, কাকে নিয়ে ফ্ল্যাটে। আজ তোমাকে একটা জায়গা নিয়ে যাব। কোথায়? জায়গা নিয়ে যাব তোমার নিজের বাসায়। আমি তোমার জন্য একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম, আজ সেটা লাস্ট পেমেন্ট করতে যাচ্ছে। আমার নামে কেন? কাকির নামে দিতে পারতেন। আমি এখনো আপনার কিছুই হই না। আচ্ছা, এখানেই ভয় আবৃতি। আমার তোমার প্রতি কোনো অধিকার নেই। আমাদের একসাথে চলার পথ সহজ হবে না। তোমাকে শক্ত হতে হবে, ঝড় সইতে হবে। তোমার মুক্তি নেই পাখি। এত ঝড়ের থেকে আলাদা থাকাই ভালো। তোমার মুক্তি নেই পাখি। তুমি শাহরিয়ার নামক পেঞ্জেরার আটকা পড়েছ। মরলেও তুমি আমার, বাঁচলেও তুমি আমার। শাহরিয়ার দাঁড়ায়নি। চুলে হাত বোলাতে ঘোরাতে সে চলে যাচ্ছিল। পেছন ফিরে বলল, তোমার হাতে আজ যেন এই ঘড়িটাই থাকে। আর হ্যাঁ, কি পারফিউম দাও তুমি? মাথা নষ্ট করে ফেলেছ। আবৃতি ফ্ল্যাট থেকে শাহকে বের হতে দেখে ভ্রু কুঁচকে ফেলল ওয়াজিফা। লিফটের পাশাপাশি দাঁড়িয়ে বলল, ওদের ওখানে কেন গিয়েছিলে? ব্যক্তিগত স্পেসটা খুব দরকার। আমাকে কেমন লাগছে? সময় হবে তোমার? 10 মিনিট বাগানে বসে? আমি কফি করে আনবো? প্রয়োজন নেই, এসো। বাগানে বসে ওয়াজিফাই প্রথম প্রশ্ন করলো। তার মানে ভীষণ কুগায় ছিল, যেন শাহরিয়ার এমন কিছু বলবে সেটা সে মেনে নিতে পারবে না। বলো। কিছু বসে ক্লিয়ার হওয়া প্রয়োজন আমাদের মাঝে। বলো। আমি তোমাকে পছন্দ করি, কিন্তু প্রেয়সী হিসেবে এমনটা কখনো কোনো ব্যবহারে মনে হয়েছে? তুমি আমার অনেক কেয়ার করো। আমার ছোট ছোট বিষয়ে তুমি খেয়াল রাখো। যেমন? এই যে তুমি আমার প্রতিটি পরীক্ষার সময় আমার খোঁজ নাও, ঈদের সালামি পাঠাও, কিংবা অসুস্থতায় খেয়াল নাও। আমাদের বাসার দারোয়ান চাচার মেয়ে এবার অনার্সে ভর্তি হবে। আমি 10 বছর যাবৎ ওর লেখাপড়া খরচ দিয়ে আসছে, এটা জানো তো? জানি। আমাদের সকল কাজিনদের জন্য আমি উপহার পাঠাই। তবে কি আমি সবাইকে পছন্দ করি? না মানে, শোনো, তুমি আমাকে পছন্দ করো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি কিছু বলতে পারি না, কিন্তু তোমাকে বুঝতে হবে আমি কি চাই। আমাদের চাওয়া থেকে বাবা মায়ের ইচ্ছে প্রাধান্য দিতে হবে। আমি আপাতত এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমার বিষয় আমি বুঝবো। তুমি বিয়ে করো না ওয়াজিফা, আমার সাথে তোমার যায় না। আমি আগে ঠিক 15 বার তোমাকে একই কথা বলেছি।
ওয়াজিফা থরথর করে কাঁপছিল। সে মৃদু আনন্দিত হওয়া কণ্ঠে জিজ্ঞেস করলো। আপনি কি কাউকে ভালোবাসেন? ওয়াজিফার কথা থমকালো শাহ। তার দিকে তাকিয়ে বলল, তুমি নিঃসন্দেহে অনেক ভালো একটা মেয়ে। তোমাকে পাওয়া পুরুষ হবে ভাগ্যবান, তবে সেই ভাগ্যবান পুরুষটা আমি হতে পারবো না। আমার ভরসায় থেকো না। ওয়াজিফা ধীর পায়ে ফিরে এলো শাহরিয়ারের মা এবং বোনের সামনে। দাঁড়িয়ে অধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো। তাকে জিজ্ঞেস করতে সে সব বলল। ভাইয়ের এমন করার কারণ শাহানারা জানে, কিন্তু তার মায়ের রাগের কারণ কিছু বলতে পারল না। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, এ কেমন ত্রিকোণ নিয়তি জড়িয়ে পড়লে ভাই তুমি? আমি তাকে দেখেছিলাম আমার আগুন রঙা পলাশ ভরা যৌবনে। সে ছিল ভোরের আলোর ন্যায় স্নিগ্ধ, মুগ্ধ। তাদের অধরে লেগে থাকা বিন্দু বিন্দু শিশুর কণা ছুঁয়ে দেওয়ার অমোঘ টানে ভুলে বসেছিলাম সকল নিয়ম। পথভোলা পথিকের খোঁজে হুট করে এসে দাঁড়িয়ে আমায় জিজ্ঞেস করেছিল, আপনাকে উদ্ভ্রান্তের মতো লাগছে শাহ, আপনার কি জ্বর এসেছে? সদ্য 15 বছর বয়সী কিশোরী দেহ যেন পদ্মের প্রতিটি পাপড়ির ন্যায় ভাজে ভাজে লুকিয়ে রেখেছে রহস্য। নিষিদ্ধ জিনিস ছুঁয়ে দেওয়া যায় না। 23 বছরের যুবকের পিপাসা বেড়ে গেল। সে চাইছিল সেই কমলবতী মেদ খাদহীন চিত্তে মাথাটা রেখে ফিসফিস করে বলতে, কিন্তু বলা হলো না। শরতের শিউলির বর্ষার কদম কিংবা হেমন্তের পদ্মের মতো সে ধীরে ধীরে উষ্ণতা ছড়ালো আমার। কি বলতাম? আমি পাখিকে ভালোবাসি, ওকে বিয়ে করব। যোগ্যতা ছিল আমার। বাবার টাকে প্রেম করা যায়, ভালোবাসা যায় না। আমি ওকে ভালোবেসেছি রে। আমি সাহায্য করতাম তোকে। এটাই তো চাইনি। আমি যোগ্য হতে চেয়েছি। আবৃত্তি বাকি সবার মতো নয়, ওই শিউলি ফুলের মতো, কিংবা লজ্জাপতি। আমার মনে হয় তুই সরাসরি বাসায় কথা বলে দেখ কি হয়। এভাবে কিছু করা উচিত হবে না। আমরা না জানিয়ে বিয়ে করছি না, আগে তো প্রেমটা করতে হবে, নাহলে আমার নাতিদের কি বলবো? আবৃত্তি রাজি তবে? শাহরিয়ারের পেটানো শরীর নিয়ে বিন্দু বিন্দু ঘাম বেয়ে পড়ছে। ট্রেডমিলে দৌড়ে কিছুটা অস্থির সে। ঘাড়ের দিকটা তোয়ালে দিয়ে মুছতে মুছতে বলল, শোনো, প্রেম জিনিসটা মধুর মতো। মোবাইল রিস্ক না নিলে মধু পাবে কি করে? বাড়ি ফিরে দাদার ফ্ল্যাটে দেখা হলো আবৃত্তির সাথে। শাহানারার হলুদের প্রিপারেশন চলছে। বাড়িওয়ালা হচ্ছে এই শহরের নামকরা বাড়ির শাড়ির ব্র্যান্ড। তাদের এখানেই ডেকে এনেছেন ফয়সাল সাহেব। বাড়ির মেয়েরা শাড়ি কিনতে বাইরে 10 দোকান ঘুরবে, এটা পছন্দ নয় তার। ইতিমধ্যে সবাই শাড়ি সিলেক্ট করেছে। কনের সহচারীদের 4 জন একই শাড়ি, সবাই হলুদ এবং সাদার সংমিশ্রণে শিফনের শাড়ি পরবে। আবৃত্তির দিকে ভ্রু কুচকে তাকালো শাহরিয়ার। সেই ইশারায় না করলো এই শাড়ি নিতে। অন্য গোলাপি রঙের কাঞ্জিবরমটার দিকে ইশারা করলো। তবে আবৃত্তি নিরুত্তাপ। সে নিজ ইচ্ছে মতো শাড়ি নিচ্ছে। সবার সামনে যদি শাহ এই শাড়িটা ধরে, তবে তার মা এটা ওয়াজিফার জন্য নিবে, যেটা সে কিছুতেই চাচ্ছে না। তাই বাধ্য হয়েই সিজাদকে মেসেজ করে বলল, গোলাপি শাড়িটা পাখির হাতে দে, অন্য কেউ জানে এটা না নেয়। ভাইয়ের কথা অনুসারে সিজাদ গিয়ে শাড়িটা আবৃত্তিকে দিল। প্রথমে না করলেও পরবর্তীতে ছোট চাচি এবং ফুপু বলল নিতে, তাকে মানাবে বেশ। শাড়িওয়ালাকে পেমেন্ট ফয়সাল সাহেব করছিলেন। সেই সময় শাহরিয়ার এসে বলল, কাঞ্জিভরমটার দামটা আমি দেবো দাদা, ওটা আমি আবৃত্তির জন্য নিয়েছি। প্লিজ দাদা, না করো না। তুমি তো জানোই সব। পাত্র আমি এক পায়ের উপর খাড়া, পাত্রকে রাজি করো তবে। আবৃত্তি যেদিন প্রথম স্কুলে যায় তার কয়েকদিন আগে থেকে শাহরিয়ার তাকে বলেছিল, রাস্তায় কেউ কিছু দিলে নেবে না, কারোর সাথে ঝগড়া করবে না, কেউ সাথে যেতে বললে যাবে না। যেদিন স্কুলে যায় সেদিন তাকে জিজ্ঞেসও করেছিল। রাস্তায় কেউ কিছু দিলে তুমি কি করবে? ছোট্ট আবৃত্তি উত্তর দিয়েছিল, চকলেট হাতে নিয়ে বলবো থ্যাংক ইউ, আর সাথে যেতে বললে বলবো ইউ আর মোস্ট ওয়েলকাম। শাহরিয়ারের মনে ভয় ঢুকে গিয়েছিল। তাই তো পঞ্চম শ্রেণী অবধি সে একা ছাড়েনি। শাহানারাকে নিয়ে আসাটা তো বাহানা ছিল মাত্র। বারবার নিষেধ করা সত্ত্বেও আবৃত্তি হলুদের সেই শাড়িটা পরল। কোমরের খালি অংশের দিকে তাকিয়ে বিরক্ত হলো শাহরিয়ার।
এভাবে অন্তত বরপক্ষের সামনে যাওয়া চলবে না। হলুদের কেক নিয়ে আবৃত্তি যখন সবার পেছনে, সে অনুভব করলো ঠান্ডা 2 হাত ছুঁয়ে গেল তার পুরো পেট এবং কোমর। আলোর দিকে আসতে আবৃত্তি খেয়াল করলো তার পুরো পেটে কোমরে লেপ্টে আছে স্মার্ট মেহেদির লাল রং। হলুদের শাড়ির নিচে কারো হাতের ছাপ। আয়নার সামনে দাঁড়িয়ে এমনটা দেখে ভীষণ কান্না পেল আবৃত্তির। বাড়ির সবাই তখন লনে উপস্থিত। হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। গানের শব্দ ভেসে আসছে নিচ থেকে। নিশ্চয়ই কিছু সময়ের মাঝে বরপক্ষর লোকেও চলে আসবে। আবৃত্তি আর যাওয়া হবে না। শাড়িটাও নষ্ট হয়েছে। সে ভেবে পাচ্ছে না এই স্মার্ট মেহেদি বাসায় এলো কোথা থেকে। আগামীকাল মেহেদি অনুষ্ঠান, আজ তো কোনোভাবেই মেহেদি বাইরে থাকার কথা নয়। আরও একটি কথা, তাদের জন্য হার্বাল মেহেদি আনা হয়েছে। শাহরিয়ারের প্রতি একরাশ বিরক্ত নিয়ে বসে পড়ল সে। শাহরিয়ার রুমের দরজায় টোকা দিয়ে বলল, ভিতরে আসবো? না, কেন? এটা কেমন ব্যবহার শাহ? আমি আর শাড়ি পরতে পারবো? দরজা খুলবে নাকি জানলা দিয়ে আসবো? আবৃত্তি দেখলো জানালা খোলা রয়েছে। শাহরিয়ার সেদিকে যেন আসতে না পেরে তাই দ্রুত জানালার কাছে চলে গেল। এক হাতে স্লাইড করতেই শাহরিয়ার ধরে বলল, রুমের ভেতরে লাফিয়ে পড়ে বলল, ফ্ল্যাটটা ফাঁকা, তে চিৎকার করেও লাভ হবে না। সেই হুমকি কাছে দেবে না। আমি হুমকি কেন দিব? গ্রামের মাইয়া কেন? গ্রামের মাইয়া কেন? কেমন শব্দ বলো, কেমন? তোমার তো আবার অভ্যাস আছে কামড় দিয়ে ঘড়ি বানিয়ে দেওয়ার। আসো, আজকে তোমার হাত বানিয়ে দিই। শাহরিয়ার সত্যি সত্যি আবৃত্তির হাতে কোমর বসিয়ে দিল। অবাকের চূড়ান্ত পর্যায়ে উঠে আবৃত্তি জিজ্ঞেস করলো, ফাজলামো করছেন আমার সাথে? তোমার মোহরানা শোধ করলাম, এবার বলো কুপুন। আশ্চর্য সব কথার ধরন আপনার। এক মিনিট, আপনি কি ভাবছেন আপনার এসব কথা বলার কারণে আমি ভুলে যাব আপনি আমার সাথে কি কি করেছেন? আমি কি করেছি? এই যে মেহেদি লাগিয়ে দিয়েছেন। প্রমাণ আছে? যদি আমি লাগাতাম তবে আমার হাতে রং লাগতো না। কি করে লাগবে? আপনার হাতে গ্লাভস পরা ছিল, আমি কি দেখিনি? বাহ, আমার বউ তো ভীষণ চালাক। আবৃত্তির মন ভালো হলো না। ওয়াশরুম থেকে গা ধুয়ে কামিজ পরে বেরিয়ে এসে অনেক আগেই মন খারাপ থাকতে দেখে শাহরিয়ার বলল, এই শাড়িটা পরো। হলুদে গোলাপি শাড়ি? তা হলুদ কাঞ্চিবরম পরো। আবৃত্তিকে অবাক করে দিয়ে তার সামনে 7 রঙের 7টি শাড়ি রাখলো সে। আবৃত্তি জানে এই মানুষটার শাড়ির প্রতি ভীষণ রকমের ভালোবাসা কাজ করে। আবৃত্তি বিনা বাক্যে শাড়িটি হাতে নিয়ে বলল, বাইরে যান, আমি পরে আসছি। শাহরিয়ারের নিছক আবেদন, আমি পরে? কেউ দেখে ফেলবে, তাছাড়া আমার পেটের দিকটা রং হয়ে গেছে। শাড়ি বাদে সব পরে দেখো, রং বোঝা যাবে না। ব্লাউজ পরার পর আবৃত্তি খেয়াল করলো তার পেট পিঠের কোনো অংশই অনাবৃত নেই। স্মিত হাসলো সে। বাইরে বেরিয়ে আসার পর শাহরিয়ার বলল, আমি কেবল কুচি ধরবো, বাকিটা তুমি পরে নাও। আমাকে ডাক দিও কেমন? আমি বাইরে অপেক্ষা করছি। শাহরিয়ার যখন এলো তখন আবৃত্তির শাড়ি পরা শেষ। কুচি ঠিক করে দিয়ে শাহরিয়ার একটা বেলির মালা পরিয়ে দিল চুলে। হাতের ঝুড়ি খুলে একটা ঘড়ি। আবৃত্তির শাড়ির সাথে অনেকটা মিলিয়ে সে পাঞ্জাবি ওপর পটিটা পড়েছে। বাইরে বেরিয়ে আসার আগে ফোনে আবৃত্তির কয়েকটা ছবি তুলে নিল। তারা দুজনে যখন নিচে নেমেছে আবৃত্তিকে দেখে রিমঝিম বেগম ওয়াজিফা বলল, তুমি শাড়ি বদলাচ্ছ কেন? আমার শাড়িতে যেন কিসের রং লেগেছে। তাই বলে সবার থেকে আলাদা পড়বে? এটা কেমন হলো? ওয়াইফা আপু, বাদ দাও। দেখছো শাহরিয়ার ভাইয়ার সাথে আপুর শাড়ির কি মিল? মনে হচ্ছে ওরা দুজনে কাপল। রিমঝিমের কথায় চমকে উঠল আজিফা। সে হকচকিয়ে তাকালো আবৃত্তির দিকে। আবৃত্তির হাত তখন কানের পিছে চুল কুচে দেওয়ার জন্য উঠেছে। সেই হাতে উজ্জ্বল জ্বলে উঠেছে একটা ঘড়ি। একই ঘড়ির মেল ভার্সনটা দেখা যাচ্ছে শাহরিয়ারের হাতে। কান্নায় সে গলায় আটকে গেল তার। মন খারাপ করে ফুপুর পাশে যেতেই সবটা বলতে হলো তাকে। শাহরিয়ারের মা বুদ্ধিমতী, মেয়ের জীবনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নষ্ট হতে দিল না। সময় সুযোগ বুঝে আবৃত্তিকে টেনে ফ্ল্যাটে নিয়ে এলো। এই ঘড়িটা কে দিয়েছে? কোন ঘড়ি? চুরি করেছিস? আমি কেন চুরি করব? যে মেয়ে অন্যের ভালোবাসা চুরি করতে পারে সে ঘড়িও চুরি করতে পারে। কি সব বলছো?
ঘড়ির মধ্যেও মানুষটাও ওয়াজিফার আবৃত্তি। রক্ত কখনো বেইমানি করে না। শেষ অবধি তুইও তোর বাবার পথেই হাঁটছিস। তোর জন্য আরও একটা জীবন নষ্ট হবে। বাবা মায়ের রক্ত নিজের শরীরে বইছে। তোর বাবার রত্নাকে ঠকিয়েছিল, মরে গিয়েও একটা ঝামেলা তোর মায়ের ঘাড়ে দিয়ে গেছে, আর তুই সেই পথে হাঁটছিস। হাত ঘড়িটা খুলে দে আবৃত্তি, ওটার যোগ্যতা তোর নেই। এটা ওয়াজিফার হক, অন্যের হক নষ্ট করে নিজের ভালো কোনো দিনও হতে পারে না। তাছাড়া তোদের তেনা পেঁচানো জীবনে আমি আমার ছেলেকে জড়াতে দিব না। প্রয়োজনে বিষ খাইয়ে মেরে ফেলবো, না হলে তোর মাকে বলবো তোকে মেরে ফেলতে। এমন মেয়ে বাঁচিয়ে রাখার প্রয়োজন নেই, যার জন্যে অন্যের মেয়ে কষ্ট পাবে। মহিষের শিং এর বোঝা মহিষের কাছে ভারী লাগে না ভাবি। আমার মেয়ে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আর কোনো রক্তের দোহাই দিচ্ছ? আর কোন রক্তের দোহাই দিচ্ছ? ও কথা বললে আমি বলবো দোষ তবে তোমার ছেলের। চাচার গুণ যে পেয়েছে, ওর যদি বিয়ে ঠিক থেকেই থাকে তবে আমার মেয়ের পেছনে পড়ে আছে কেন? তোর মেয়েই পিছনে ঘুরছে। তুই কি অতীত ভুলেছিস? এমন একজনের মেয়ের জন্যই কিন্তু তোর নিজের সংসারও শেষ হয়েছে। এমন একটা মেয়ের জন্য না, তোমার দেবরের জন্য। যদি কোনো স্বামী তার স্ত্রীর প্রতি লয়াল থাকে তবে পরনারী কখনো তাদের সম্পর্কে ঢুকতে পারে না, না স্পর্শ করতে পারে মনে, আর না পারে পুরুষের শরীরে। আমার সাপাই গাইছিল। 10 মাস পেটে ধরলাম, এত কষ্ট করে মানুষ করলাম। জীবনের প্রতিটি প্রতিকূল মুহূর্তের জন্য যাকে তৈরি করছি তার হয়ে সাফাই গাওয়ার প্রয়োজন আমার নেই। তুমি আসতে পারো। আর হ্যাঁ, আমার মেয়ের ব্যবহৃত জিনিসগুলো তুমি তোমার ভাইজিকে দিতে পারো, আপত্তি নেই। হোক সেটা ঘড়ি কিংবা তোমার ছেলে। রত্না বেগমের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল শাহানা। নিজের ছেলের প্রতি একটা বাজে কথা শুনতেও নারাজ। আবৃত্তির হাত থেকে ঘড়িটা নিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। রত্না বেগম মেয়ের হাত ধরে রুমের ভেতরে নিয়ে এসে দরজা আটকে দিলেন। কড়া দৃষ্টিতে তাকিয়ে মেয়েকে বললেন, শাহরিয়ারের সাথে তুমি কি শারীরিক মেলামেশা করেছো? মায়ের এমন প্রশ্নে লজ্জায় নুইয়ে গেল আবৃত্তি। দুই দিকে মাথা দুলিয়ে না করল। রত্না বেগম যেন প্রাণ ফিরে পেলেন। টলমলে পায়ে মেয়ের পাশে এসে বসে রইলেন। এক হাতে মেয়েকে জড়িয়ে নিয়ে বললেন, এই সমাজ পুরুষের দোষ দেখে না মা, মেয়েরাও পুরুষের দোষ দেখে না। কেবল মেয়ে মেয়ে আর মেয়ের দোষ। মেয়ে এটা করলো, মেয়ে ওটা করলো, এসব কথা। তোমার বাবা আমার সাথে বেইমানি করেছিল। মারা যাওয়ার আগে অদিতির দায়িত্ব দিয়ে গেল। অদিতির মাকে তার ভাইরা নিয়ে গেল, অথচ সে মেয়েকে নিল না, নতুন করে সংসার করছে। একদিন তোমার দাদা বলল অদিতিকে না হয় বোর্ডিং এ পাঠিয়ে দিতে। এইটুকু একটা মেয়ে, সে কি করে বাঁচবে? নিজের মেয়ের মতো ওকে মানুষ করেছি, কিন্তু তোমাকে আমি মেয়ের মতো মানুষ করিনি। পৃথিবীতে সংসার করার জন্য যতটা কাঁটা রয়েছে সব কাঁটা আমি নিজ হাতে বিছিয়েছি তোমার পায়ের নিচে। তোমার কষ্ট হোক, তবুও তুমি পুরো জীবনের জন্য প্রস্তুত হতে পারো। তোমাকে আমি খাবার কম দিতাম, কারণ তুমি যেন শিখতে জানো ক্ষুধার জ্বালাটা কেমন। স্বল্প টাকা বা ব্যথা সহ্য করতে দিয়েছি, কারণ যাতে তুমি শিক্ষা নিয়ে জীবনে কখনো বাধাগ্রস্ত না হও, যেটা আমি আমার জীবনে বারবার হয়েছি। তোমার বাবা আমাকে ঠকিয়েছিল, সাথে ঠকিয়েছিল আমার নিয়তিও। আজমির ব্যবসার শুরুর দিকে কিন্তু বুঝতে পারিনি। তখন আমার অনেকটা তোমার দাদা চাচার ওপর নির্ভর ছিলাম। বাজার করে দিলে আমি তোমাদের খাওয়াতে পারতাম, না হলে নাই। তখন তোমার চাচাদের বাড়িতে ভালো মন্দ রান্না হলে এ অবধি আসতো না। তোমার দাদা দাদি কিন্তু যথেষ্ট দিয়েছে, তবুও একটা ভালো কিছু রান্না হলে ভালোটা তোমাদের সব ভাই বোনদের অবধি পৌঁছতে পারতো না। আমি মনের মাঝে অনেক কষ্ট নিয়ে তোমাকে বড় করেছি, এই দিন দেখার জন্য না। একজন মেয়েকে কম কষ্ট দিলে সে এমন হয় না, অথচ তুমি আমার সামনে বসে কাঁদছো। যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো, তুমিও আমার মতো দুর্বল হয়ে গেলে। আমিও ভালোবেসেছিলাম তোমার বাবাকে। তোমার বাবা আমার সাথে সংসার করেও মন দিল অদিতির মাকে।
এখানে অদিতির কোনো দোষ নেই তো। বাবা মায়ের কৃতকর্মের দোষ সন্তানকে দিতে হয় না বলেই আমি ওকে এত আদরে আগলে রাখছি, আর তোমায় মরুভূমির ক্যাকটাসের ন্যায় তৈরি করেছি। বাবা মায়ের কৃতকর্মের ফল সন্তান পায় মা। তারা ভালো করলে সন্তানকে ভালো বলেই জানে সবাই। কমতি আমার মাঝেই ছিল, কিন্তু তুমি কিছুতেই কম নও আবৃত্তি। আমি চোখে পানি দেখতে চাই না। পারলে নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন এই শাহরিয়ারের মতো 10 শাহরিয়ার তোমার পেছনে লাইন ধরে থাকে। পারবে? হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার পথে অথচ আবৃতিকে না দেখতে পেয়ে অবাক হলো শাহরিয়ার। আজ সব ভাই বোনেরা দাদার ফ্ল্যাটের নিচে ফ্লোরিং করে ঘুমাবে, অথচ সেখানে আবৃতিকে দেখা গেল না। ভোজবাজির মতোই মেয়েটা যেন উবে গেল সবার মাঝে থেকে। মধ্যরাতে যখন সবাই বার্গার খাওয়ার প্ল্যান করলো, তখন ওয়াজিফার হাতে ঘড়িটা নজরে এলো শাহরিয়ারের। ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা তোমার কাছে কেন? ফুপু দিয়ে বলল তুমি আমার জন্য এনেছো, ধন্যবাদ, আমার ভীষণ পছন্দ হয়েছে। শাহরিয়ার কথা বাড়ায় না, চুপচাপ তাকিয়ে থাকে সদর দরজার দিকে। সকালবেলা নাস্তার টেবিলে দেখা গেল আবৃতিকে। রত্না বেগম তাকে ধমকে দিচ্ছেন মাছের কাঁটা বাছতে না পারার জন্য। আজমির মাঝে বসে মাছ বেছে দুই বোনের প্লেটে দিচ্ছিল। তাদের তিনজনের কথাবার্তা শুনে মনে হলো গম্ভীর কিছু আলোচনা চলছে। খাবার শেষে আজমিরের সাথে নিয়ে গেল দুই বোনকে। যার যার কলেজে ছেড়ে সে নিজ কলেজে যাবে। পুরোটা ক্লাসে আবৃত্তি উপেক্ষা করেছে শাহরিয়ারকে। এমনকি মেহেদি অনুষ্ঠানেও তাকে দেখা গেল না। না কল রিসিভ করছে, না মেসেজের রিপ্লাই। জেদ চেপে গেল শাহরিয়ারের। ভালোবাসলে এত জ্বলতে হয় কেন? একজন মা শত কষ্ট না পেলেও নিজের সন্তানকে কষ্ট দিতে চায় না, কিন্তু রত্না বেগম চেয়েছেন। স্বামীর এমন বেইমানি মেনে নিতে পারেননি। আবৃত্তি তো তারই অংশ। সে নিজের মাঝেই আবৃত্তিকে দেখতে পেত। খাবার কম খেতে দিত যেন জীবনে কখনো অভাবে পড়লে সে কষ্ট না পায়। ব্যথা সহ্য করার ক্ষমতা তার হোক, এবং হোঁচট খেয়ে খেয়ে উঠে দাঁড়াক নিজ পায়ে। অপরদিকে অদিতিকে আদরে বড় করেছেন, এর পেছনেও একটা যুক্তি রয়েছে। সে চেয়েছে অদিতি কখনো না ভাবুক সৎমা বলে তাকে অবহেলা করছে। আবৃত্তির গায়ে চাদর টেনে দিয়ে রত্না বেগম বেরিয়ে এলেন। শাহরিয়ারের মায়ের আগেও একদিন ওর নামে বিচার দিয়েছিল। সেদিন খুব মেরেছিল আবৃত্তিকে। এখন মনে হচ্ছে সে ভুল করেছে। তার উচিত ছিল আদরের সাথে বোঝানোর। উচিত ছিল আবৃত্তিকে ঠিক আজকের মতো লিফটের নিচতলায় নামতেই দেখা হলো শাহরিয়ারের সাথে। কিছুটা ইতস্ততভাবে কথা বলার চেষ্টা করছিল শাহরিয়ার। বলবে না করে জিজ্ঞেস করেই ফেললো আবৃত্তি কোথায়। প্রশ্নে ভ্রু কুঁচকে রত্না বেগম বললেন, আবৃত্তিকে কেন খুঁজছো? তোমাদের বাড়িতে বিয়ে, সেখানে যাও। কাকি দরকার ছিল। আমার মেয়ের সাথে তোমার কোনো কাজ বা কথা নেই শাহরিয়ার। আপনি রাগ করছেন কেন? তুমি 9-10-এ পড়া বাচ্চা ছেলে নও শাহরিয়ার। তোমাকে বুঝতে হবে, যখন ওয়াজিফার সাথে তোমার বিয়ে ঠিক হয়েই আছে, তবে কেন আমার মেয়েকে তৃতীয় ব্যক্তির দরজায় দাঁড় করাচ্ছ? দূরে থাকো, না হলে আমি ওকে মেরে ফেলবো। কেবল ভালোবাসি বললে হয় না, ভালোবাসার জোর দাবি রাখতে হয়, যেটা তোমার বংশের ছেলেরা পারবে না। শাহরিয়ার একে একে দুই দুই মিলিয়ে ফেলেছে। গতকাল অনুষ্ঠানে কিছু একটা হয়েছে, এবং সেটা তার মা জানে। বাসায় ঢুকতেই তার মা এক গ্লাস শরবত হাতে নিয়ে এসে বললেন, আব্বা আসছো তুমি? এই নাও শরবতটা খাও, কলিজা ঠান্ডা হবে। আম্মা, আপনি আগুন জ্বালিয়ে দিয়ে ঠান্ডা করতে বলতেছেন? কি করেছি আমি? আবৃতির কি হয়েছে? ও কোথায়? আমি কি জানি? ওর ঘড়ি ওয়াসিফের হাতে এলো কি করে? ওটা তো আপনি এনেছেন। তো কয়টা আনবেন আপনি? এটা ফেরত নেবেন, আমি ওকে 10টা এনে দেব। তুমি বেশি কথা বলছো। আপনি কি চাইছেন? আপনার মেয়ের বিয়েতে কোনো ঝামেলা হোক? কি ঝামেলা করবে তুমি? আমি থাকবো না বিয়েতে, এই মুহূর্তে বেরিয়ে যাব। আব্বা কি বলো এসব? যা বলেছি আমি তাই করব। যদি আপনি এই মুহূর্তে আবৃতির মায়ের কাছে ক্ষমা না চান, আম্মার সন্ধ্যার অনুষ্ঠানে আমার আবৃতিকে চাই, নাহলে আমি বেরিয়ে যাব। শাহরিয়ারের মা অবাক চোখে ছেলের দিকে তাকিয়ে রইল। সে চিন্তা করে পারছে না, তার একমাত্র ছেলে যে কিনা খাবারটাও তার পছন্দ মতো খায়, সে ছেলে এসব বলছে। কিন্তু তার মনেও জেদ কম নয়। ছেলে না গেলে
না যাবে বিয়েতে, তবু ওই মেয়ের কাছে যাবে না সে। নিজের রুমে ফেরত আসতে যেও ফিরে এলো শাহরিয়ার। ফোন কানে নিয়ে সরাসরি প্রবেশ করলো আবৃতির ঘরে। পুরো ফ্ল্যাট ফাঁকা। নিজের রুমে উপর হয়ে শুয়ে ঘুমাচ্ছে আবৃতি। তাকে ঘুমাতে দেখে রাগ আরও কয়েক দফা বেড়ে গেল শাহরিয়ারের। পুরো রাত শাহরিয়ার ঘুমাতে পারেনি। আর সে দুপুর বেলা নাক ডেকে ঘুমাচ্ছে। একবার মনে হলো দিবে নাকি মাথায় তুলে আছাড়। আবার ভাবলো থাক, ব্যথা পাবে। কিন্তু এখন তো ঘুম থেকে জাগানো তার প্রয়োজন। ফোনের ওপর পাশের ব্যক্তিকে বলল, 1 মিনিট হোল্ড করতো। আবৃতিকে ঘুম থেকে তুলে নিয়ে শাহরিয়ার ফোনের স্পিকার লাউডে দিতেই সে শুনতে পেল। শাহরিয়ার অকপটে 3বার বলল, কবুল কবুল কবুল। আবৃতি চমকে উঠেছে। তার ঘুমও উবে গেছে। সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু শাহরিয়ারের হাত শক্ত হয়ে তাকে পেঁচিয়ে ধরে চোখ ইশারায় বলল, এই মুহূর্তে কবুল না বলে তোমাকে আমি খেয়ে ফেলবো পাখি। ভালো ভালো রাজি হয়ে যাও। ইহজন্মে ভীষণ ভারী শব্দ হচ্ছে কবুল। কাউকে জীবনসঙ্গী হিসেবে কবুল করে নেওয়া, তার সাথে পুরোটা জীবন কাটানো। সে বুঝবে কি না? তাকে ঠিকমতো মূল্য দেবে তো? তাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি চলে আসবে না তো? ভালোবাসা, অভিমান, অনিশ্চিত ভয় এবং একরাশ মুগ্ধতা লুকিয়ে থাকে এই কবুল শব্দে। আবৃতি কিছুটা দ্বিধায় পড়ে গেল, কিন্তু শাহরিয়া যেন নিশ্চিত। সে বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়ে, যেন এমনটা হওয়ারই ছিল। আবৃতি দেরি হচ্ছে দেখে সে ভ্রু কুঁচকে কিছুটা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? ফোনটা কাটবেন? না, বিয়ে অসম্পূর্ণ রেখে কল কাটা যাবে না। কি বলছেন এসব? অভিভাবক কেউ জানো না? দাদা সাহেবের কণ্ঠস্বর শুনে চমকে উঠেছে আবৃতি। সাথে রয়েছে তার ছোট চাচাও। তিনি অভয় দিয়ে বললেন, তোমার চিন্তা নেই, আমরা এখানেই আছি। তুমি আসতে পারছো না বলে ফোনের ব্যবস্থা করা। আবৃতি, আমি তোমার এই বিয়ে ঠিক করেছি। তোমার কি কোনো আপত্তি আছে? আবৃতি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। কাঁপা কাঁপা কণ্ঠে কেবল বলল, কিন্তু মা। সেটা আমরা সামলে নেব, তুমি চিন্তা করো না। আমরা পুনরায় তোমার নিকানামা পড়িয়েছি। তুমি একবার শুনে নাও। যদি রাজি থাকো তবে বলো আলহামদুলিল্লাহ, কবুল। আবৃতি চুপ থাকতে দেখে সহ্য হচ্ছিল না শাহরিয়ারের। সে শক্ত হাতে আবৃতির হাত চেপে ধরে করুণ দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিতে রয়েছে হারানোর ভয়, সাথে পাওয়ার ব্যাকুলতাও। ভীষণ সিরিয়াস সময়ে হাসি পেল আবৃতির। সে ফিক করে হেসে ফিসফিস করে শাহরিয়ারের কানে কানে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। স্বস্তির শ্বাস ফেলল সা। এক হাতে তার ফোন ধরা, অন্য হাতে আবৃতি। ফোনটা আবৃতির হাতে দিয়ে টেবিলে হাত রেখে পানির গ্লাসটা এগিয়ে নিল নিজের দিকে। ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করে ফেলল। পানি খাওয়ার তালে তালে তার অ্যাডাম অ্যাপেলস ওঠেনামা করছে। বুকের পেশি ফুলে উঠেছে। আবৃতির মনে হলো, এত দ্রুত পানি খাওয়ার জন্য আবার গলায় না প্যাচ লাগে যায়। তার বুকে আলতো করে হাত বুলায় মেয়েটা। বুকের বাঁ পাশে হাতটা আসতেই খপ করে সেই হাত ধরে ফেলল শাহরিয়ার। তার ঠোঁটের কোণে এখনো লেগে আছে পানির বিন্দু। অন্য হাতের পেট দিয়ে ঠোঁট মুছে সে বলে, এত সময় লাগে বাকি? আমার জান যা যা অবস্থা ছিল। এটা তো ভুল হলো না? ওয়াজিফা আপু আপনাকে প্রচন্ড ভালোবাসে। শরীয়ত মোতাবেক আমি তোমাকে বিয়ে করেছি। মৌখিক বিয়ে সম্পন্ন হয়েছে। আগামীকাল কোর্টে গিয়ে আমরা বিয়েতে রেজিস্ট্রি করে ফেলবো। তাহলে বিয়ের তারিখ তো 2টা হয়ে যাবে। আমরা কোন দিন বিবাহবার্ষিকী পালন করব? চিন্তার ভাঁজ দেখা দিল আবৃতির কপালে। তার ভ্রু কুঁচকে আছে। 2 আঙ্গুল দিয়ে সেই ভাঁজ ছাড়াতে ছাড়াতে শাহ বলল, তোমার উপস্থিতিতে আমার প্রতিটা দিন হবে অতীব বিশেষ। হোক সেটা দুঃখের রবিবার কিংবা আনন্দের শুক্রবার। বাসায় জানাবো কবে? শাহানারার বিয়েটা আগে ঠিকঠাক মতো শেষ হোক, এরপর সব আস্তে ধীরে করব। আচ্ছা, আগামীকাল তোমার সময় হবে? আমরা একটু বের হব। আমাদের ফ্ল্যাটটা একবার দেখে আসার প্রয়োজন ছিল তোমার। তুমি তো এখনো দেখোনি। কাল আপুর হলুদ তো। আচ্ছা, তবে অনুষ্ঠান শেষ হোক। দরজায় ক্যাচক্যাচ শব্দ হতেই সাবধানী হয় শাহরিয়ার। যদিও তার কোনো প্রয়োজন নেই, কিন্তু আবৃত্তির মান সম্মানের জন্য আপাতত এইটুকু প্রয়োজন। সে ইশারা করে আবৃত্তিকে বেরিয়ে যেতে বলে। রুমের বাইরে উকি দিয়ে দেখতে পায় ওয়াজিফা দাঁড়িয়ে আছে রান্নাঘরে। তার দিকে এগিয়ে গিয়ে আবৃত্তি জিজ্ঞেস করলো,
আপু তুমি এখানে? কিছু লাগবে তোমার? তোমার ভাইয়ার জন্য বাদামের হালুয়াটা করে দিবে? এখন? আসলে আজ সকালে না খেয়ে গেছে, ভাবলাম ও আসলে খেতে দিব। বেশ। তুমি বানিয়ে দাও। আবৃতি কথা না বলে ওড়না কোমরে পেঁচিয়ে নিল। ক্যাবিনেট থেকে বাদাম বের করে নিতেই তার ঘরে শব্দ হলো হালকা আছে ফ্রাই প্যানে ওয়াজিফাকে বাদাম ভাজতে দিয়ে সে বলল, আপু দেখবে একটু? রুমে কিসের যেন আওয়াজ হলো, আমি আসছি। তুমি এখানে থাকো, আমি চাই। না আপু তুমি থাকো। আবৃতি রুমে এসে দরজা ভেতরে থেকে লাগিয়ে দিল। বিছানার উপরে আছে শাহরিয়ারের ঘড়ি, ওয়ালেট, শার্ট এবং বেল্ট। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। আবৃতি বুঝতে পারল শাওয়ার নিচ্ছে কেউ। দীর্ঘশ্বাস ফেলে দরজায় টোকা দিয়ে বলল, কি পরবেন? আমার সালোয়ার কামিজ? প্রত্যুত্তরে এক আঁচল পানি তার দিকে ছুঁড়ে দিয়ে শাহরিয়ার বলল, না হয় কিছুই নাই পড়লাম। আপত্তি না থাকলে তোমার প্লাজা পড়তে পারি। লুঙ্গি আর ওটার মাঝে তো কোনো তফাৎ নেই। দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে রইল আবৃতি। রান্নাঘর থেকে ডেকে দিচ্ছে ওয়াজিফা। তার দিকে ভেজা হাত বাড়িয়ে শাহ বলল, তোমার ওয়াইড্রোবে একটা ব্যাগ আছে, সেটা আমায় দাও। আর বাইরে যাও, নাহলে ওয়াজিফা আসবে। আবৃতি ব্যাগটা খুলে দেখার সময় পেল না। ওয়াজিফার ডাকে বেরিয়ে গেল একদিকে। সে যখন কাজে ব্যস্ত, শাহ তখন শাওয়ারে ওয়াজিফার কৌতূহলবশত রুমে ঢুকলো। বিছানার উপরে এলোমেলো জিনিসপত্র দেখে কিছুটা চিৎকার করে বলল, এসব কি আবৃতি? তুমি কি বাসায় একা নও? ওয়াজিফার কথায় আটকে উঠল। গ্যাস চুলাটা বন্ধ করে দৌড়ে দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমার রুমের একই অবস্থা আবৃতি, এসব কি? আবৃতি তাকিয়ে দেখলো তার পুরো বিছানা জুড়ে ছড়িয়ে রয়েছে শাড়ি, কিছু খোলা অবস্থায়, কিছু আধ খোলা অবস্থায়। দীর্ঘশ্বাস ফেলল সে। নিশ্চয়ই শাড়ির নিচে রয়েছে শাহরিয়ারের জিনিসপত্র। তবে কি শাহরিয়ার এখন ওয়াশরুমে? ওয়াশরুমে থাকলে বারান্দায় কি? আচানক ভয়ে পেটে মোচড় দিয়ে উঠল তার। বারান্দার দরজা ঠেলে দিয়ে ভেতর থেকে লাগিয়ে দিয়ে বলল, শাড়ি রোদে মেলেছিলাম, তাই এমন হয়ে আছে। কিন্তু দেখে তো মনে হচ্ছে সব নতুন শাড়ি, এগুলো তো নতুন ডিজাইন। তোমার মা তো এত শাড়ি কিনে দেওয়ার মানুষ নয়। মা না কিনে দিলেও এসব আমার আপুর, আমার বিশেষ মানুষের কাছ থেকে পাওয়া উপহার। এত শাড়ি? আপু তুমি একটু বাদামগুলো পিষে ফেলো, আমি আসছি। ওয়াজিফা কিছু না বলে সন্দেহে রেশ নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। শ্বাস ছেড়ে স্বাভাবিক হলো আবৃতি। বারান্দার দরজা খুলে দিতে দেখতে পেল শাহরিয়ার বসে আছে, তার চুল ভেজা, গ্রীবাদেশে বিন্দু বিন্দু পানি। সিগারেটে টান দিয়ে বলে মনে হলো সিগারেটে টান দিয়েছে বলে মনে হলো না, অথচ হাতে রয়েছে জ্বলন্ত আগুন। আবৃতি তার চুলে হাত রাখতেই সে স্নেহ স্ত্রীর উদরে মাথা ঠেকিয়ে বলল, এই জাহারের সমস্ত শোক আমি তোমার পায়ে এনে ফেলবো পাখি। তুমি কেবল যাই হোক না কেন, ভয় পেও না। আমাকে ছেড়ে থাকার কথা চিন্তা করিও না। তোমার সব আবদার আল্লাহদের দায়িত্ব আমার। তুমি চাইলেও আমার, না চাইলেও আমার। জানি, কিন্তু আপু যদি দেখে ফেলতো? আপাতত শাহনার বিয়ে অবধি কিছু বলবো না। তুমি এই কয়েকদিন মানসিকভাবে প্রস্তুতি নাও। শাড়িগুলো? তোমায় দেওয়া সকল উপহার কেবল তোমারই থাকবে। কারো স্পর্শ সে উপহারে পড়লে আমি সব চালিয়ে দেব। আবৃতি হাতে ঠেলে শাহরিয়ারের মাথা উঁচু করে জিজ্ঞেস করলো, আগের কাঞ্জিভরমগুলো কি করেছেন? পুড়িয়ে ফেলেছে। কেন? কত সুন্দর ছিল ওইগুলো। এগুলো তার থেকেও দামি। কাকে কিছু বললো না? জানে সে? তার সামনেই পড়িয়েছে। আশা করছে তোমার সাথে আর কোনো বিষয় নিয়ে তর্ক করবে না। মায়ের সাথে এমন ব্যবহার করা উচিত নয়। করব না। দীর্ঘ 28 বছর করিনি। সে যা বলেছে মেনেছে। আমার একটা চাওয়া যদি মানতে না পারে, আমি কেন তার হাজার চাওয়া মানব? কারণ সে মা। আমি তার সন্তান। আমি তাকে খুশি করার জন্য আমার নিজের খুশি সারা জীবনের জন্য শেষ করতে পারবো না। আবৃতি আর কথা বাড়ায় না। শাহরিয়ার কিছু একটা বিষয় নিয়ে ভীষণ বিরক্ত। খাট থেকে শাড়িগুলো তুলে ডিভানের ওপরে রাখলো আবৃতি। বিছানাটা টান টান করে গুছিয়ে শাহরিয়ারকে বলল, অনুষ্ঠান শুরু হতে 4 ঘন্টা বাকি। আপনি ঘুমোবেন এখন? আমি আসছি। কোথায় যাবে? আমাকে দেখে লজ্জা পাওয়ার কি আছে? শেষ অবধি আমি তো তোমার সাইয়াই হয়ে গেলাম। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেয়েটার। এই কথাটা সে নিজেও চিন্তা করেছিল, কিন্তু মুখে বলল,
বেশ ভালো হয়েছে। এবার আমি আসি, না হলে আপু আবার চলে আসবে। রুমে লাইট বন্ধ করে বেরিয়ে গেল সে। বালিশে মাথা রেখে ঘুম জড়িয়ে এলো দুই চোখে। এত শান্তি লাগছে কেন তার? বাদামগুলো ব্রেড করে নিয়ে ঘি দিয়ে ভাজতে লাগলো আবৃত্তি। ওয়াজিফা গল্প করছে শাহরিয়ারের পছন্দ অপছন্দ নিয়ে, তাদের ছোটবেলার গল্প। একবার পেয়ারা গাছ থেকে পড়ে গিয়ে ওয়াজিফার হাত ভাঙলো, সেটা দেখে শাহরিয়ারের কান্নার গল্প শুনতে শুনতে আবৃত্তি রান্না শেষ হলো। সে একটা বাটিতে একটু তুলে নিল। ওয়াজিফা ভাবলো হয়তো আবৃত্তি নিজে খাবে বলে রেখেছে। কথা না বাড়িয়ে বাকিটা নিয়ে চলে এলো শাহাদের ফ্ল্যাটে। আবৃত্তি বাটিটা ঢাকা দিয়ে চুলায় গরম পানি দেয়া মানুষটা এখনো খাবার খায়নি। চুলায় পানি দিয়ে রুমে ফিরে এসে টেবিলের ল্যাম্প জ্বালিয়ে একে একে সবগুলো শাড়ি ভাঁজ করে গুছিয়ে রাখে। শাহরিয়ারের বেল্ট, ওয়ালেট, গাড়ির চাবি আর ঘড়িটা। ঘড়িতে যখন বেলা 5টা বাজে 4 মিনিট, তখন এক মগ কফি আর বাদামের হালুয়া হাতে রুমে ঢুকলো আবৃত্তি। আলতো স্পর্শে হাত বুলিয়ে দেয় শাহরিয়ারের চুলে। তারা দুজনের চেহারা কোনো মিল নেই, অথচ তাদের বাবাদের চেহারা ছিল অসম্ভব মিল। আঙ্গুল ঘুরিয়ে শাহরিয়ারের নাকের ডগায় রাখতে চোখ মেলে তাকালো সে। আবৃত্তির হাতটা নিজের বুকের বাঁ পাশে শক্ত করে চেপে ধরে সে ফিসফিস করে বলল, তোমার মাঝে আমি সেই শান্তি খুঁজে পাই, তোমার মাঝে আমি সেই শান্তি খুঁজে পাই যেটা পৃথিবীর কোনো কিছুতেই নেই। তুমি আমার জীবনের সেই সুতো, যে সুতোতে যত কিট লাগবে আমার ভালোবাসা ততই মজবুত হবে। কিন্তু ওইদিকে ওয়াজিফা আপু যে আপনাকে। আবৃত্তি কথা শেষ করতে পারে না। একজন মানুষ এবং কিছু সময়ের অধিকার তাকে সকল কথা অপূর্ণ রাখার। আবৃত্তির জীবনের সেই মানুষ শাহরিয়ার, এবং সেই সময় এখন, যে সময়ে প্রেমের জোয়ারের নামে অসময়ে চাঁদে জ্যোৎস্নায় হারিয়ে যায় সমুদ্রের হাসি শব্দ, এবং দূর থেকে ভেসে আসে অজানা কোনো এক পাখির কলকাকলি। আবৃত্তির গায়ে জ্বর, তার কপালে হাত রেখে চমকে উঠেছে শাহরিয়ার। মেয়েটাকে দেখতেই ক্লান্ত মনে হচ্ছিল, তাই তো তখন জোর করে ঘুমাতে বাধ্য করে, কিন্তু ভাবেনি এত দ্রুত সে ঘুমিয়ে পড়বে। আরও একবার ফোনটায় রিং হয়ে কেটে গেল। শাহরিয়ার মা কল দিচ্ছে। নাম্বারটায় এবার রিডায়াল করে শাহরিয়ার বলল, আমি ব্যস্ত আছি মা। নিজের বোনের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে অন্য কিছু অধিক গুরুত্বপূর্ণ হতে পারে কি? আমাদের জীবনের সবকিছু নির্দিষ্ট জায়গায় গুরুত্বপূর্ণ, তাই একের সাথে অন্যের তুলনা না করাই ভালো। শাহনারা তোমার জন্য অপেক্ষা করছে, বাকিটা তোমার ইচ্ছে এবং ব্যস্ততা। ওকে বলো স্টেজে যেতে, আমি চলে আসবো সময় মতো। আবৃত্তির অসুস্থতা নিয়ে ইদানিং ভয় হয় শাহরিয়ারের। এমন হালকা পাতলা লক্ষণ নিয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল তার বন্ধু। শুরুর দিকে তেমন কোনো লক্ষণ দেখা যায়নি, কেবল জ্বর ও মাথা ব্যথা ছিল। মাঝে মাঝে তার ভীষণ জ্বর হতো, আবার 2 দিন পরেই অসুস্থ হয়ে যেত। খাবারে অরুচি আর দিন দিন রোগা হয়ে যাওয়ার কারণে পরিবার থেকে যখন বিষয়টা আমলে নিল, ততদিনে দেরি হয়ে গেছে অনেকটা। চিকিৎসাধীন অবস্থায় মারা গেল সে। আবৃত্তির শরীরে জ্বর এবং হুট করেই তার ওজন হ্রাস ভয়ে ফেলে দিয়েছে তাকে। একটা দীর্ঘশ্বাস ফেলল শাহরিয়ার। আবৃত্তি চুল হাত বুলিয়ে দিতেই ঘুম থেকে জেগে উঠেছে সে। ঘুম জড়ানো গলায় ফিসফিস করে বলল, কখন উঠেছেন? অনেক সময় হয়ে এলো। তুমি বিশ্রাম নেবে নাকি যাবে অনুষ্ঠানে? যেতে ইচ্ছে করছে না। তবে ঘুমাও, আমি আসছি। আবৃত্তি আপত্তি না করে পাশ ফিরে ঘুমিয়ে গেল পুনরায়। তার চোখে অসম্ভব জ্বালা করছে। বালিশের নিচে মাথা রেখে সে ডুবে গেল পুনরায় ঘুমের দেশে। কোনো একটা কাজে ফ্ল্যাটে ফিরছিল আজিফা। সে লিফটের জন্য অপেক্ষারত অবস্থায় ছিল, তখন নিচে নেমে এলো শাহরিয়ার। শাহরিয়ার তার উপর যতই রাগ দেখাক না কেন, ওয়াজিফা মেয়েটা দারুণ ভালোবাসে এই মানুষটাকে। সময়ে অসময়ে কল্পনা জগতে বিচরণ করতে ভালো লাগে। কল্পনায় তাদের সেই কথোপকথন হয় যেটা শাহরিয়ার কোনো দিন তাকে বলবে না। কল্পনার শাহরিয়ার তো ওয়াজিফা বলতে পাগল। এক মুহূর্ত তাকে না দেখলে সে অস্থির হয়ে যায়। সে সকালে উঠে তার সাথে বাগানে হাঁটতে যায়। তার হাতে চা ভীষণ পছন্দ করে। খাবার খেয়ে হাত মুছে তার ওড়নায়, কিংবা একসাথে রাতে ছাদে বসে যোচনা বিলাস করে। শাহরিয়ার পাশ কাটিয়ে যেতে ধ্যান ভাঙল ওয়াজিফার। নিজেকে ভীষণ ছোট লাগে। সে কোথাও একটা পড়েছিল, যদি তোমার হৃদয়কে কিছু আঘাত করে তবে সেই জানালাটা বন্ধ করে দাও, বাইরের দৃশ্যটা যতই সুন্দর হোক না কেন।
শাহরিয়ার তার সেই বাইরের সুন্দর দৃশ্য যা বারবার তাকে ক্ষতবিক্ষত করে চলেছে, অথচ সে মনের জানালাটা বন্ধ করতে পারছে না। তার যে ভীষণ কষ্ট হচ্ছে। একজন মানুষকে কতটা ভালোবাসলে এমন বেহায়া হতে হয়, ঠিক ততটাই কি যতটা ওয়াজিফা ভালোবাসে শাহরিয়ারকে।